রমজানে অফিসের সময় নির্ধারণ, সময় কমল 1 ঘন্টা 30 মিনিট। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা সিইসি, জানালেন আইন উপদেষ্টা। এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময় অনুযায়ী রমজানে অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। এর মধ্যে দুপুরে 15 মিনিটের নামাজের বিরতি থাকবে। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সময় নির্ধারণ করা হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এলপি গ্যাসের উপর কর কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভ্যাট এবং 2% আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানিকৃত এলপি গ্যাসের ক্ষেত্রেও 7% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই কর ছাড়ের ফলে এলপি গ্যাসের উপর করের বোঝা কিছুটা হলেও লাঘব হবে বলে জানান প্রেস সচিব। হিজরি 1447 2026 সালের রমজান মাসের জন্য অফিস সময়সূচি নির্ধারণের প্রস্তাব অনুমোদন হয়েছে। এর ফলে রমজান মাস আপনারা জানেন এটা 18 বা 19 তারিখে শুরু হবে। এর ফলে রমজানের যে ওয়ার্ক যেটা অফিস আওয়ারটা যেটা হবে 9টা থেকে 3:30 পর্যন্ত, আর দুপুরবেলায় 15 মিনিটের 1টা থেকে 1:15 পর্যন্ত একটা পাবেন, নামাজের বিরতি পাবেন, জোহরের নামাজের বিরতি। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভ্যাট এবং 2% আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। তাই প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ পাঠ করাবেন। আর তা না হলে নির্বাচনের 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও 8 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাইফুল ইসলামের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের ঘোষণা দেওয়া হয়েছে। আজ আশুলিয়া থানার তৎকালীন ওসি AFM সায়েদ রনিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস এবং ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন সহ সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
হয়েছে। তবে মামলায় খালাস পেয়েছেন রাজসাক্ষী পুলিশের সাবেক উপপরিদর্শক আফজালুল হক। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শাহেদ রনি, আব্দুল মালেক ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়। লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহিল কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু। ভোট সুষ্ঠু করতে পূর্বের নির্বাচনের তুলনায় অধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। দুপুরে নির্বাচন উপলক্ষে সেনাপ্রধানের কার্যক্রম পরিদর্শন নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশ সেনাবাহিনীর 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব এবং AI দিয়ে তৈরি প্রোপাগান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানান, নির্বাচন নিয়ে সংশয় দূর করতে সেনাপ্রধান সকল বিভাগে গেছেন। অতিরিক্ত বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এ কথা জানান। বলেন, জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আগামীকাল শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান রিজভী। বলেন, শুক্রবার বিকেল 3টায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এ সময় রিজভী বলেন, জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা করে বিএনপি। বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবে। আমাদের ইশতেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল 3টায়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন। বলেন, এই নির্বাচনে জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই। এবার সকল দল নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকারও এই নির্বাচন গুরুত্ব সহকারে করছে। নিজের জন্য ভোট চেয়ে তিনি বলেন, ভোট হলো পবিত্র আমানত। আমি কারো আমানত নিয়ে কখনো খেয়ানত করিনি। সততার সঙ্গে রাজনীতি করছি, ভবিষ্যতেও করব। 12 ফেব্রুয়ারির ভোটে জিতে তার দল বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবার মধ্যে সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
জামায়াত সরকার গঠন করলে দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নওগাঁর টিম মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, জামায়াত দুর্নীতি পছন্দ করে না, কোনো চোর ডাকাত বা পাচারকারীর সঙ্গে জামায়াতের আপোষ নেই। এ সময় জনগণের পাচারকৃত ২৮ লাখ কোটি টাকা পাচারকারীদের পেট থেকে বের করে আনা হবে বলেও জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি নৌবাহিনীর সব সদস্যকে নির্বাচনের আগে ও পরে ২ থেকে ৩ দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। আজ বরগুনা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন। এম নাজমুল হাসান বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের মাত্র ১ সপ্তাহ আগে থেকেই মাঠ পর্যায়ে ভয়াবহ অনিয়ম ও সহিংস পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন খুলনা ৫ আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, খুলনা ৫ আসনে মোট ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। এসব কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও আগাম ব্যালট সরানোর আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রশাসন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মনিটরিং সংস্থার কাছে লিখিতভাবে দেয়া হয়েছে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পাকিস্তান সুপার লিগ PSL এ দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চুক্তি অনুযায়ী ৬,৪৪ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকায় ২,৮১ লাখ টাকারও বেশি অর্থ দিয়ে বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে PSL এর এই ফ্র্যাঞ্চাইজিটি। ৩০ বছর বয়সী পেসারের একটি ছবি পোস্ট করে PSL এর অফিসিয়াল পেজে লেখা হয়, মুস্তাফিজুর রহমান PSL এর নতুন যুগে স্বাগত। এর আগে PSL এ ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কাড়াকাড়ি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরালো সাবেক দল লাহোর। আল নাসরের আরও একটি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, ESPN-কে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যদি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের কোনো স্পষ্ট নিশ্চয়তা না দেয়, তবে আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন এই পর্তুগিজ সেনসেশন। একটি সূত্র দাবি করেছিল, সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে রোনালদো ইচ্ছাকৃতভাবেই খেলেননি। পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, আল নাসরের ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করা এবং সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, ভবিষ্যতে তা বন্ধ না হলে মাঠে ফিরবেন না তিনি। তবে ম্যাচ বয়কট করলেও গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের ট্রেনিং কিট পরা একটি ছবি পোস্ট করেন রোনালদো। তবে আল নাসরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ওই দিনের অনুশীলনের ছবিতে দেখা যায়নি তাকে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রমজানে অফিসের সময় নির্ধারণ, সময় কমল ১ ঘন্টা ৩০ মিনিট। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা CEC, জানালেন আইন উপদেষ্টা। এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।